জুলাই আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন ভলকার তুর্ক, হুমকি দিয়েছিলেন শান্তিরক্ষী প্রত্যাহারের। জাতিসংঘ প্রতিবেদনকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শেখ হাসিনা ও সহযোগীদের বিচার সহজ হবে বলে আশা। নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরে নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব বললেন বিএনপি নেতারা। সরবরাহ বাড়ায় ভোজ্য তেলের বাজারে স্বস্তি, ডিম, মুরগি ও সব ধরনের সবজি কমতির দিকে। চালের দাম আবারও বেড়েছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। হার্টটক অনুষ্ঠানে ভলকার তুর্কের সাক্ষাৎকারটি বিবিসির ওয়েবসাইটে বুধবার প্রকাশ করা হয়েছে। বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘ আর বিশেষ করে তার ব্যক্তিগত ভূমিকার উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলেন তিনি। বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে ব্যবহার করলে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকারের পতন সুনিশ্চিত হয়েছিল বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। তিনি আরও জানান, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠিয়ে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন, যেই অনুরোধ সাড়া দিয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। During July, August, there were massive demonstrations of. আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের জন্য বড় আশার জায়গা ছিল, আমরা কি বলি, আমি কি বলি, আর আমরা কি করতে পারি। আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। সেনাবাহিনীকে সতর্ক করে বলা হয়েছিল, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে থাকতে পারবে না। The warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributor. জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ তদন্ত দলের প্রতিবেদনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ন্যায় বিচার প্রতিষ্ঠান নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের তথ্যানুসন্ধান কার্যকর ভূমিকা রাখবে বলেও অভিমত তাদের। জাতিসংঘ প্রতিবেদনের ফলে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা সহজ হবে বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জুলাই প্রতিবেদনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ওই হত্যাকাণ্ডের বিষয়ে বুধবার জেনেভায় মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রতিবেদন তুলে ধরেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনের ফলে বিশ্ববাসী শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে জানতে পেরেছে। একই সাথে স্বৈরাচারী হাসিনা সরকারের জঘন্য অপরাধের বিষয়ে এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলেও মনে করেন তারা। আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন সদস্য দেশগুলোতে অবস্থানরত সক্রিয় নাগরিকদের সামনে কিন্তু বাংলাদেশে অপরাধ সংগঠনের বিষয়টি মোটামুটি একটু পাকাপোক্তভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেল। এখানে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে সকলে জানতে পারে এবং জাতিসংঘ যেহেতু একটি সর্বমহলে স্বীকৃত এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, তাদের যে রিপোর্ট সেটা অবশ্যই যেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলা হচ্ছিল বা বাংলাদেশের যারা স্টেক হোল্ডার যারা বলতেছিলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায় সঠিকভাবে বুঝতে পারবে যে এখানে কি ধরনের অবস্থা হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারে দালিলিক প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে অভিমত তাদের। এইটা বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এটার যে বিচার করা প্রয়োজন, এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে। দেশের অভ্যন্তরীণ ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবে। বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার দ্বারা সংগঠিত যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর মাত্রা কীরকম এবং সেই অপরাধগুলোকে কীরকম বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়ার অংশগ্রহণ করা যায় সেটিও কিন্তু মোটামুটি পাকাপোক্ত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই প্রতিবেদন ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস আজ। ২০০৭ সালের ৭ মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে তাকে ঢাকার বাসভবন থেকে আটক করা হয়। পরবর্তীতে তার নামে ১৩টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়া হয়। ৬ দফায় ১৩ দিনের রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। চাপ দেওয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেওয়ার। দেশ ও দেশের জনগণের কথা ভেবে কুশীলবদের কোনো প্রস্তাবেই রাজি হননি তিনি। সে বছরেই ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের অনুমতি নিয়েই তারেক রহমান তার উপর করা অমানবিক নির্যাতনের বিবরণ তুলে ধরেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তার মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলন। উচ্চ আদালত থেকে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি বিদেশ যাওয়ার সুযোগ পান। সেই থেকে অবস্থান করছেন লন্ডনে। নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও এ সময় তিনি বলেন। এ সময় বিগত শেখ হাসিনা সরকার ও ভারতের নানা কাজের সমালোচনা করেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত। পরে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। এবার রোজায় নিত্যপণ্যের দাম বেশ স্বাভাবিক। স্বল্প দামে মিলছে ডিম, মুরগি ও সব ধরনের সবজি। সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারেও। তবে আরও বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। রমজানকে কেন্দ্র করে অস্বাভাবিক লেবুর বাজার। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। শুভ মাহফুজের রিপোর্ট। কৃষকের আমন ধান ঘরে উঠেছে বহু আগেই, কিন্তু এর কোনো প্রভাবই পড়েনি চালের বাজারে। সিজনে দাম নামার কথা থাকলেও উল্টো বেড়েছে সব ধরনের চালের দাম। আগের বাড়তি দামের সাথে আবারও বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। আটার চলে ৫০ টাকা ১০০ টাকা বাড়ছে, এখন বাড়ার কথা না, কারণ রমজান মাস, মানুষের খানা পিনা কমায় দিছে, বেচা কিনা নেই, আমরা বসে রয়েছি, কোনো বেচা কিনা নেই। কিন্তু কেন দাম বাড়ে এই জিনিসটা তো আমাদের বোধগম্য না, কারণ আমরাও বুঝি না, এখন বাড়ার কথাই না, এখন কোনো যুক্তিতেই বাড়ার কথা না। ৮২ টাকা কিনা কিনতে আরও ১০০ টাকা খরচ আছে, ৮৪ টাকা, তাহলে আমরা বিক্রি করতে হবো ৮৫ টাকা। আর আমাদের থেকে যারা নেব তারা ব্যস্ত হইব ধরেন আরও ১-২ টাকা বেশি। এদিকে গত কয়েকবারের তুলনায় এবারে রোজায় বেশিরভাগ পণ্যের দামই স্বাভাবিক। ডিম, মুরগির পাশাপাশি ভোক্তারা স্বল্প মূল্যে পাচ্ছেন সব ধরনের সবজি। টমেটো ২০ টাকা কেজি, ২০ টাকা ৩০ টাকা কেজি, শসা ৪০ টাকা ৩০ টাকা কেজি, আলু ২০ টাকা, পেঁয়াজ ৩০, আমরা মরিচ ৪০ টাকা, গাজর ২০ টাকা কেজি। মুরগির দাম সোনালী যেটা ওটা চলো ২৬০ টাকা, আর দেশি যেটা এটা ৬৫০ টাকা। দাম কমছে ১২০ টাকা ডজন লাল ডিম, আর সাদা মুরগির ডিম আছে ১১০ টাকা ডজন। হাঁসির ডিম ২৪০ টাকা ডজন ছিল, ওটা ওখানে ১৮০ টাকা ডজন হয়েছে। তবে অস্বাভাবিক লেবুর দাম। প্রতি হালি লেবু কিনতে ৮০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। রোজায় ক্রেতা কম হলেও কিছুটা ঊর্ধ্বমুখী মাছের দামও। যেখানে ৭০ টাকা ডজন নিতাম সেখানে হালি চাচ্ছে ৭০ টাকা। কি একটা পরিস্থিতি, মানে সব থেকে বাজারে এখন দেখতেছি যে লেবুর দামটাই খুব আকাশ ছোঁয়া দাম। পাইকারি কিনারও লাগে ২০ টাকা পিস, ওইটা ব্যস্ত আছে, আমরা ২০ টাকা পিসে ব্যস্ত আছি। তারপরে তো খাওয়া লাগবে মাছ, মাছের ভাতে বাঙালি হলে তো মাছ কিনে খাওয়াই লাগবে। যা যেরকম সামর্থ্য ওইভাবে কিনা হচ্ছে, এই আর কি। রমজান উপলক্ষে একটু বেশি, পাবদা মাছ ৩০০ টাকা, ৩৫০ টাকা, এখন বর্তমানে ৪০০ টাকা নিতে আছে। অন্যদিকে সরবরাহ বাড়া স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারে। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে লিটার প্রতি ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। দাম হচ্ছে আপনার ৮৭০ থেকে ৮৫০-এর মধ্যে এটা পাওয়া যাচ্ছে, যেটা লাস্ট উইকে ছিল আপনার ৯০০, ৯২০, ৩০ এমন ছিল। সে তুলনায় মানে তেলের দামটা একটু কমে ২০-৩০ টাকা কমছে আর কি। তেল বেশি নেওয়ার মতো কাস্টমার নাই, সেই জন্য তেল যেরকম আসতেছে ওই হিসাবে মার্কেট এখন অ্যাভেলেবেল আছে আর কি।
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে তদারকি আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার ফুডি ইফতার বাজার। ভিন্ন স্বাদ আর সাধ্যের মধ্যে ইফতার আইটেম কিনতে রোজাদাররা শেষ মুহূর্তে ভিড় করেন হোটেল ও রেস্তোরাঁগুলোতে। কর্মব্যস্ত রাজধানীবাসীর অনেক মানুষ নির্ভরশীল হোটেলের তৈরি ইফতারে। পাড়া মহল্লার পাশাপাশি নামকরা রেস্টুরেন্টগুলো গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে পছন্দের ইফতার তৈরি করছেন। বিক্রেতারা বলছেন, হালিমের পাশাপাশি খাসির লেগ রোস্টে ব্যাপক চাহিদা গ্রাহকদের। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। কর্মব্যস্ত রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজার। নামকরা রেস্টুরেন্টগুলোর একটি হোটেল সুপারস্টার। শেষ বিকেলে জমে উঠেছে ইফতার বিক্রিতে। বিশেষ করে কর্মজীবী থেকে শুরু করে সাধারণ রোজাদাররা ভিড় করছেন ইফতারির জন্য। তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি চপ, সমুচা, আলুর চপ, মুড়ির পাশাপাশি চাহিদা রয়েছে চিকেন রোল, চিকেন উইংস, ফিশ ফিঙ্গার, চিকেন ড্রামস্টিক, চিকেন অন্থন, চিকেন টোস্ট সহ বাহারি স্বাদের অন্তত অর্ধশত পদের ইফতার। তবে বেশি বিক্রি হচ্ছে হালিম ও লেগ রোস্টে। প্রতি পিস বিক্রি হচ্ছে 750 টাকা। লেগ রোস্টের উপর বেশিরভাগ থাকে। পরোটা দিয়ে লেগ রোস্ট খাইতে খুব ভালো লাগে। বাসায় তো টুকটাক হয়, তার পাশাপাশি বাইরের জিনিসগুলো একটু প্রেফার করি, আর বেশি প্রেফার করি স্টারকে আর কি। হালিমের টেস্ট ভালো, অনেক ভালো। 120 টাকা, 1500 টাকা, 350 টাকা আছে, 250 টাকা, 550 টাকা, 1000 টাকা, বিভিন্ন ধরনের রেট আছে। অনেকের আবার পছন্দ কাবাব, নান, রুটি, পরোটা, রোল, চিকেন ফ্রাই, জিলাপি, দই বুন্দিয়া, মিষ্টি, ফালুদা। রাজধানীর বেশিরভাগ মানুষ বাসার তৈরি খাবারকে প্রাধান্য দিয়ে থাকে। তারাও স্বাদে বৈচিত্র্য আনতে নির্ভর হন নামকরা হোটেলের নানান পদের ইফতারে। আবার কর্মজীবী যারা বাধ্য হয়ে বাইরে ইফতার করছেন, তারাও অনেকটা রেস্টুরেন্টমুখী। বাড়ির খাবার আর হোটেলের খাবার দুইটাই ডিফারেন্ট। কারণ বাড়ির খাবারটা হচ্ছে মানসম্মত। আশা হয় যে ধরেন এখানে অনেক কিছু পাওয়া যায় যেটা বাড়িতে তৈরি করা সম্ভব না। ইফতারে যে হালিমটা আর গ্রিল চাপ, মাটন লেগ কাবাব, আর লেগ রোস্টটা আর মুরগির আস্ত রোস্টটা, এগুলো একটু বেশি কাস্টমারের থাকে, নজর থাকে। এত কর্মব্যস্ততা হয়ে গেছে যে দেখা যায় যে আমি হয়তো আমার হোম টাউন বগুড়ায়, আমি ঢাকায় থাকি, দেখা যায় যে আমি অফিস থেকে ফেরার সময় খাবার কিনে নিয়েই চলে যাচ্ছে। বিফ চাপ আর কি, এটা শুধু আমার রমজান ভিতরে হয়, এটাও খুব ভালো চলে। চিকেন ঝাল ফ্রাই আছে, আর আপনার হালিম আছে স্পেশাল, এগুলো আমাদের সিগনেচার আইটেম, চলেও ভালো এগুলো। চাহিদা আছে, বিক্রি ভালো, তাই ইফতারের মানে ও স্বাদে কোনো কমতি রাখছেন না হোটেল মালিকরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ভারতের ভিসা বন্ধ থাকায় এবার দেশীয় বিক্রেতাদের মুখে ফুটেছে হাসি। রমজান শুরুর দিকেই জমে উঠতে শুরু করেছে বিদেশি পোশাক কেনাকাটায়। তবে আবহাওয়া এবং উৎসবকে মাথায় রেখে আরামদায়ক পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা। ভিড় এগিয়ে যারা স্বস্তির সাথে কেনাকাটা করতে চান, তারাই আসছেন মার্কেটগুলোতে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। উৎসবের পোশাক ঘিরে সব বয়সী মেয়েদের মাঝেই থাকে কৌতূহল। নিজের পোশাকটি যেন হয় অন্যের চেয়ে আলাদা ও ইউনিক। তাই তো নতুনত্বের খোঁজে এক দোকান থেকে অন্য দোকানে ঢু মারছেন ক্রেতারা। ধীর উপেক্ষা করতে এবং টেইলার্সের সিরিয়াল পেতেই আগে ভাগেই আসছেন অনেকে। ভিড়ভাড়টা বেড়ে যাবে, তার জন্য ইচ্ছে করে একটু আগে করে নিলাম আর কি। টেইলারের কাছে সময় পাওয়া যায় না, এজন্য যত আগে দ্রুত পারি কেনাকাটা করে চালু বানাতে দেব। ভিড় কম হওয়ার জন্য, এই জন্যই। আর আইটেমটা কটন কাপড়ে বেশি, গরমের জন্য আমরা কটনটাই বেশি প্রিফার করতেছি। নিজের সাথে মানানসই পোশাকের পাশাপাশি আবহাওয়ার কথাও মাথায় রাখছেন ক্রেতারা। এজন্য আরামদায়ক পোশাককেই প্রাধান্য দিচ্ছেন তারা। পাকিস্তানি বা এই কাপড়গুলো আমরা বেশি প্রেফার করি, বা কটন বুটিক্স যদি আমাদের দেশের হয় সেটাও দেখছি। ঈদের জামা যেগুলো 3 পিস বা টপস, এগুলো বা অর্নামেন্টস। পছন্দের জিনিসটা প্রাইস অনেক হাই, আমাদের জন্য মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই কষ্টকর। এবার ভারতীয় ভিসা বন্ধ থাকায় দেশেই খোঁজা হচ্ছে বিদেশি পোশাক। সারারা গারারার সাথে গাউনের দিকে ঝোঁক আছে ক্রেতাদের, এমনটি জানালেন বিক্রেতারা। ক্রেতা চাহিদা থাকায় সন্তুষ্ট তারা। বেশিরভাগই পাকিস্তানি ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, এমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এগুলো আসছে এখানে, আমার বোন আছে, বোনদের জন্য কিনতে আসছে। আর এখানে আগে তো মানুষ ইন্ডিয়া যায় যে কিনা নিয়ে আসতে পারছে, এবার তো যেতে পারে না ভিসার কারণে। এই জন্য আমাদের প্রত্যাশা আগের চাইতে আসলে ইনশাআল্লাহ ভালো হবে। পুরানো ক্যাটালগ বা ওরা ক্যাটালগ পাঠায় হোয়াটসঅ্যাপে, ওই ক্যাটালগ দেখে অর্ডার দিয়ে মাল আনছে।
আর পাকিস্তানি মালটা যথারীতি আগের মতো আসছে, আর বেচা শুরু হয়েছে আর কি কেবল। গাউন, সারারা, নায়রা এই টাইপের প্রোডাক্টগুলোই চলে। গত বছরও চলছে, এবারও মোটামুটি চলছে, গাউনগুলো ভালো চলছে। দিন বাড়ার সাথে সাথে বিক্রি বাড়ার প্রত্যাশা বিক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চলতি পথে সড়ক মহাসড়কে ইফতার সারতে হয় রোজাদার অনেককেই। ঢাকা পটুয়াখালী মহাসড়কের পাশে তাদের কথা মাথায় রেখে সুস্বাদু নানা খাবারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। আবার কয়েকটি পরিবহনে পরিবেশন করা হচ্ছে বিশেষ ইফতার। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইফতারের সময়ও ছুটে চলেছে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের বাসগুলো। ব্যস্ত জীবনে যাত্রীদের জন্য ঢাকা পটুয়াখালী মহাসড়কের পাশে রোজাদারদের জন্য ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ইফতারের আগে বাড়ি ফেরা যেহেতু অনিশ্চিত, তাই রাস্তার পাশে বিভিন্ন পয়েন্টে যাত্রা বিরতি দেয় পরিবহনগুলো। ইফতার সারেন রোজাদাররা। গাড়ির যাত্রীরা আসে নেওয়ার জন্য, আর এখানে আমাদের বিভিন্ন হরেক রকমের আর কি ইফতারি তৈরি হয়। তার ভিতরে আছে আপনার মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, শাহী হালিম, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে শর্মা কাবাব, চিকেন কাবাব, হারিয়ানি, তারপরে হচ্ছে আপনার আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে শাহী জিলাপি, বম্বে জিলাপি, রেশমি জিলাপি, তারপরে আছে আপনার বুরিন্দা, জর্দা আছে 2 রকমের। এছাড়া কয়েকটি পরিবহন গাড়ির মধ্যেই রেখেছেন ইফতারের ব্যবস্থা। চলন্ত গাড়িতে বসেই ইফতার সেরে নেয়ার বিশেষ এ আয়োজনে বেশ খুশি যাত্রীরা। ইফতারের সময় তাদেরকে সুন্দর একটা প্যাকেজ ইফতার দিচ্ছে, এটা খুবই অসাধারণ উদ্যোগ এবং গ্রিন লেন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আর বিশেষ করে আমরা দেখলাম যে এই সড়কে ঢাকা পটুয়াখালী মহাসড়কে যতগুলো গাড়ি চলে তারা সবাই যাত্রীদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছে, যে আসলেই তাদের জন্য প্রশংসা দাবিদার। এবং বিশেষ করে রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো, সেখানেও কম মূল্যে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় এবং আমরা দেখলাম যে অনেক রেস্টুরেন্টগুলোতেই সুস্বাদু খাবার রয়েছে, যেটা আসলে রোজাদারদের জন্য একটা তৃপ্তিদায়ক ইফতারের ব্যবস্থা করেছে। টেনশনে ছিলাম যে ইফতারটা নিয়ে কী হবে, কোথায় থামাবে বা কী হবে, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো আমি আজকে যখন টিকিট কাটার আগেই অনলাইনে দেখলাম যে ওনারা নাকি এই গ্রিন লাইনে প্রত্যেকবার মতো এবারও নাকি ওনারা ইফতার দিচ্ছিল। খুব ভালো একটা উদ্যোগ, আমাদের জন্য স্বস্তি হলো, কারণ ওরা কোথায় থামাবে, কোথায় ইফতার করবে, কারণ সারাদিন জার্নি করার পরে খুব টেনশন থাকে বিষয়টা নিয়ে। খুবই সুন্দর একটা উদ্যোগ, আর এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি পসরা সাজানো আছে, যেটা খুবই ভালো লাগছে। আর এখানে বিশেষ করে এই হাইওয়ে রেস্টুরেন্টটা খুবই আমার মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দিয়েছে। আর এভাবেই অন্তহীন চলার এই জীবনে কোনো না কোনো উপায়ে ইফতারের ব্যবস্থা করে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।